ইরান ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা বাড়ছে, দেশ ছাড়ছেন নাগরিকরা, বাংলাদেশিদের স্থানান্তর প্রক্রিয়া শুরু। ইরানকে দোষারোপ G7 নেতাদের, ইসরায়েলকে সমর্থন, সম্মেলন শেষ না করে দেশে ফিরলেন ট্রাম্প। প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে বিস্তারিত আয়োজনে যাব। 5 দিন পেরিয়েও ইরান ইসরায়েল সংঘাত কমার কোনো লক্ষণ নেই, উল্টো বাড়ছে হামলার তীব্রতা ও পরিধি। ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর ও মোসাদ কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। এদিকে চরম নিরাপত্তা ঝুঁকিতে ইরান ও ইসরায়েল ছাড়ার হিড়িক পড়েছে। বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের অবিলম্বে এই দুই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান। সংঘাত শুরুর পর নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন অবতরণ বন্ধ রেখেছে ইরান ইসরায়েল। পরিস্থিতি এতটাই সংঘাতময়, ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ অবিলম্বে তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। থাইল্যান্ড তো রীতিমতো সামরিক বিমান প্রস্তুত রেখেছে নিজেদের নাগরিকদের ফেরাতে। ইউরোপের কিছু নাগরিক জর্ডান হয়ে নিজ নিজ দেশে এরই মধ্যে ফিরেছেন। অবশ্য যুক্তরাষ্ট্র এই অবস্থায় মার্কিনীদের ফেরাচ্ছে না, কেননা সে অবস্থা নেই দুই দেশে। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই সংঘাতের পঞ্চম দিনে শত্রুর গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। এতে আগুন ধরে যাওয়ার কথা বলা হলেও কিছু নিশ্চিত করেনি তেল আবিব। মঙ্গলবার ভোরে তেহরান অন্তত 30টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে IDF, যার কয়েকটি আঘাত হেনেছে বলেও স্বীকার করেছে তেল আবিব। তেল আবিব দাবি করেছে গুপ্ত হত্যা করা হয়েছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে। গেল সপ্তাহে নিহত গোলাম আলী রাশিদের স্থলাভিষিক্ত হন আলী সাদমানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এই সংঘাতকে আরো উস্কে দেবে না, বরং সমাপ্তি ঘটাবে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন ইসরায়েলের মৃত্যু হোক। আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। খামেনির মৃত্যু সংঘাতকে বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে। এ পর্যন্ত 2 শতাধিক ইরানির মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই সংখ্যা দ্বিগুণ। আর ইসরায়েল বলছে 4 দিনে 24 ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছেন ইরানে অবস্থানরত বাংলাদেশিরা। বিকেলে জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বলেন, বাংলাদেশি রাষ্ট্রদূত সহ বাকিদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। শুরু হয়েছে স্থানান্তরের কাজও। ইরান ইসরায়েল সংঘাতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছেই। পাল্টাপাল্টি আক্রমণে কেউ কারোর চেয়ে পিছিয়ে নেই। তেল আবিবের পাশাপাশি তেহরানেও বেড়ে চলেছে প্রাণহানি। এমন পরিস্থিতিতে ইরানে কেমন আছে বাংলাদেশিরা? শুধু তেহরান ও এর আশেপাশে বাংলাদেশি রয়েছেন প্রায় 400 জন। তাদের নিরাপদে থাকতে বলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। বলেন, ইরানে বাংলাদেশিরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন। তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে, তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে। খুব শীঘ্রই আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে, সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাস সমূহ আছে, তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। বাংলাদেশিদের সেখান থেকে স্থানান্তরের বিষয়ে সচিব জানান, এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, তবে তাদেরকে তৃতীয় দেশে নেওয়াটা কঠিন। তার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনে বাড়তি অর্থ পাঠানো আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন।
সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে কেন দেখা হলো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে, জবাবে কিছু দেয় বাংলাদেশের দাবি করে বিষয়টিকে আর না বাড়ানোর আহ্বান জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কোনো উদ্যোগ নিতে পারেনি শিল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক জোট G7। কানাডায় জোটটির চলমান শীর্ষ সম্মেলনে বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের জন্য ইরানই দায়ী, দেশটির পরমাণু অস্ত্র থাকা উচিত নয়। G7 নেতারা মনে করেন আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা সম্মেলন শেষের একদিন আগেই ওয়াশিংটন ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, আচমকায় সংঘাতে খাদের কিনারে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। এমন সময়ে কানাডার পাহাড় ঘেরা কুইবেকে শিল্পোন্নত 7 দেশের জোট G7-এর সম্মেলন। ধারণা ছিল তেহরান তেল আবিব সংঘাত বন্ধে জোটটির পক্ষ থেকে আসবে সমন্বিত কৌশল বার্তা, যুদ্ধবন্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। তা তো হলোই না, উল্টো নাটকীয়তা তৈরি করলেন ট্রাম্প আর নগ্নভাবে ইসরায়েলের পক্ষ নিলেন G7 নেতারা। যৌথ বিবৃতিতে G7-এর পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ও অস্থিতিশীলতার মূল হোতা ইরান। এই পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। একই সাথে তেহরানের হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত নয় বলে মনে করে শিল্পোন্নত মোড়লরা। অবশ্য একরকম মিনমিন করে বড় ধরনের সংখ্যা এড়ানোর আহ্বান জানান নেতারা। উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টি দুশ্চিন্তার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবারই উদ্বেগ রয়েছে। সম্পূর্ণভাবে তা আমরা কমাতে চাই। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে প্রথম G7 সম্মেলনে যোগ দিয়ে সফর শেষ না করেই মধ্যরাতে ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ পরিস্থিতিতে জানান, সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করবেন ট্রাম্প। কিন্তু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতি নয়, এর চেয়েও বড় কিছু নিয়ে পরিকল্পনা করেছেন যা ইমানুয়েল ম্যাক্রো জানেন না। ইরানের পরমাণু সমস্যার সত্যিকার অর্থেই ইতি টানতে চান তিনি। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ওয়াশিংটনে ফিরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে জরুরি বৈঠক করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র দাবি করছে, চলমান সংঘাতে কোনোভাবেই জড়িত নয় তারা। নীলা খন্দকার, চ্যানেল 24। নিজেদের সার্বভৌমত্ব আর নিরাপত্তার চরম সংকটময় মুহূর্তে আপাতত কাউকে পাশে পাচ্ছে না ইরান। ইসরায়েলের নজিরবিহীন হামলার নিন্দা জানিয়েই খালাস মধ্যপ্রাচ্যের দেশগুলো। জোরালো কোনো পদক্ষেপ এখনও দৃশ্যমান নয়। তেহরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়া ও চীনও নিজেদের প্রভাব খাটাতে পারছে না। ফলে কার্যত অস্তিত্বের লড়াইয়ে অনেকটাই একা তেহরানের সরকার আর জনগণ। বিপ্লবের মাধ্যমে 1979 সালে ইরানে পশ্চিমা অনুগত শাহদের শাসন অবসান হয়। এরপর প্রায় 5 দশক ধরে নিষেধাজ্ঞা, হুমকি সহ বহু কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে তেহরান সরকারকে। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার লাগাতার চেষ্টা করে এসেছে পশ্চিমারা। এই চেষ্টার সম্মুখভাগে আছে ইসরায়েল। দেশটিকে যুদ্ধাস্ত্রে শানিত করেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপের বিভিন্ন দেশ। অবশেষে অনেকটা আচমকা 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েল, যাতে প্রাণ যাচ্ছে একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীর। সাধারণ মানুষের প্রাণহানিও ঠেকানো যাচ্ছে না। তবে এই ক্রান্তিকালে মৃতদের পাশে পাচ্ছে না তেহরান। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত হারে বাড়তে থাকা সংঘাতের কারণে ইরানের সহায়তাপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ ও হুতিদের অবস্থা আগের চেয়ে দুর্বল। লম্বা সময় জুড়ে তেল আবিবই দুর্বল করেছে তাদের। ফলে কয়েকদিন ধরে ইরানে হামলা চালালেও এসব গোষ্ঠীকে পাল্টা হামলার মতো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আর শুধু বিবৃতি দিয়েই হাত গুটিয়ে নিয়েছে সৌদি আরব, বাহরাইন, মরক্কো, ওমান, কাতার, কুয়েতের মতো পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। মধ্যপ্রাচ্যের কিছু দেশে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। ফলে তাদের শঙ্কা, বড় যুদ্ধ হলে ইরান এসব ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে। অন্যদিকে যুদ্ধ বাঁধলে তেলের দাম, বাণিজ্য পথ ও অঞ্চলটির অনেক দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প পড়বে হুমকিতে।
এছাড়া শিয়াপন্থী দেশ হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে প্রতিবেশী দেশগুলোর রয়েছে পুরনো দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের সুবিধা নিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্য ভঙ্গ করার মিশনে নেমে অনেকটাই সফল হয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। আর যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হওয়ায় ইসরায়েলও যেন সুবর্ণ সুযোগ পেয়েছে ইরানকে কোণঠাসা করার। এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুধু ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েই থেমে গেছে। চীনের তরফ থেকে দেয়া হচ্ছে দুই পক্ষকে সংযত হওয়ার তাগিদ, আর রাশিয়াও হাঁটছে না কঠোর কোনো পদক্ষেপের দিকে। গত বছর ইসরায়েল যখন ইরানের রাশিয়ার সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে তখনও সাহায্য করতে এগিয়ে আসেনি মস্কো। তবে এবার ইসরায়েলের সাথে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করার আগ্রহ দেখিয়েছে ক্রেমলিন। তবে আপাতত কয়েক দশকের মধ্যে ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে ইরান আপাতত কাউকেই পাচ্ছে না। রাখি জেসমিন, চ্যানেল 24। 2022-এ ইউক্রেন রাশিয়া, 2023-এ গাজা ইসরায়েলি আগ্রাসনের পর 2024 ও 2025 সালে ভারত পাকিস্তান এবং ইরান ইসরায়েলের সংঘাত, কয়েক বছরের ব্যবধানে বিশ্বে বেজেছে একাধিক যুদ্ধের দামামা। সাম্প্রতিক এইসব সংঘাত পর্যবেক্ষণ করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি, যাতে বলা হচ্ছে বিশ্ব এখন নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বার প্রান্তে। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় ক্রমাগত বাড়তে থাকা সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঝুঁকি বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের। সাম্প্রতিক বছরগুলোতে চলা সংঘাত, অস্ত্র স্থানান্তর ও সামরিক ব্যয়ের উপর ভিত্তি করে এমন কিছু তথ্য দিচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি, যা কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে শান্তিপ্রিয় দেশগুলোতে। একদিকে চলছে পুরনো পারমাণবিক ওয়ারহেড ধ্বংসের খেলা, অন্যদিকে নতুন ওয়ারহেড মজুদের অসুস্থ প্রতিযোগিতা, যা ছাড়িয়ে যাচ্ছে ধ্বংস করা ওয়ারহেডের সংখ্যাকে। পারমাণবিক অস্ত্রের শক্তি, নির্ভুলতা ও সরবরাহ ব্যবস্থা বিশ্বে এক নতুন পারমাণবিক যুগের সূচনা করেছে, যার শুরু কোভিড মহামারীর আগেই। এমন তথ্য দিচ্ছেন সিপ্রির পরিচালক ড্যান স্মিথ। সিপ্রির প্রতিবেদন বলছে, পরমাণু শক্তিধর 9 দেশের মধ্যে চলছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বোমারু বিমানের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। 2024 সালে দেশটি অন্তত 200 আধুনিকায়িত পারমাণবিক ওয়ারহেড মজুত করেছে, যা একক বছরে সর্বোচ্চ। রাশিয়াও তাদের আকাশ ও সমুদ্র ভিত্তিক সরবরাহ ব্যবস্থা উন্নত করছে। সেই সাথে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতেও পরিবর্তন এনেছে দেশটি, যার ফলে রাশিয়ার সার্বভৌমত্ব বা ভূখণ্ডের অখণ্ডতার ওপর হুমকি আসলে কিংবা বড় ধরনের আক্রমণ হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। যুক্তরাজ্য তাদের ওয়ারহেড সংখ্যা 225 থেকে বাড়িয়ে 260 করেছে, আর ইসরায়েল সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রাখে বলে ধারণা করা হয়। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।